আসসালামু আলাইকুম রাতুল ভাই। জানি আল্লাহর রহমতে আপনি সর্বদা ভালো থাকেন। শাহাদুল ভাই সহ ভূতবেলার সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি ছোট্ট রোমহর্ষক মর্মান্তিক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। ঘটনাটি ৯০ দশকের বা তারও কিছু সময় আগের ঘটনা। এই ঘটনাটি আমি শুনেছি আমার দাদুর কাছে। আমার দাদুর বয়স এখন ৯০ বছরের কিছুটা বেশি। আমার দাদু নিজেই সেই ঘটনার সাক্ষী। পুরো ঘটনাটি আমাদের সেই যে ঘটনার মানে যে স্থানের কথা বলছি সেই পুরো গ্রামকে তছনছ করে দিয়েছিল। শুরুতেই আমি এই ঘটনায় যে নাম এবং গ্রামের নামগুলো বলতে চাচ্ছি না, তবে নাম বলার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করছি। সময়টা বর্ষাকাল, চারিদিকে পানিতে ভরপুর। এই সময়ে গ্রামের মানুষরা মাছ ধরতে পছন্দ করে। ঘটনাটা যেই গ্রামের, সেই গ্রামে একটা লোক থাকতো, ধরে নিলাম তার নাম রাব্বি। তিনি মাছ ধরতে খুব ভালোবাসতেন। তার একটা ছেলে ছিল যার বয়স আনুমানিক ১৫ বছর হবে। তার নাম রাকিব। তিনি প্রতি রাতেই মাছ ধরতে যেতেন এবং সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন। ঘটনাটি যেদিন শুরু হয় সেদিন পূর্ণিমার রাত ছিল। চারিদিকে চাঁদের আলোয় আলোকিত। রাব্বি এবং তার ছেলে তার স্থানীয় একটা বিলে মাছ ধরতে গিয়েছিলেন। নৌকার ওপর বসেছিল তার ছেলে, আর তিনি পেতে রাখা জাল টেনে টেনে নৌকায় তুলছিলেন। এমন সময় তার ছেলে রাকিব নৌকার ওপর বসেছিল এবং তার কানে একটা শব্দ ভেসে আসে। হঠাৎ করে তার মনে হয় যেন পানি প্রচণ্ড রকমের নড়াচড়া হচ্ছে, এবং পানি নড়াচড়া হলে যেরকম একটা শব্দ, সেরকম একটা কলকল শব্দ ভেসে আসছে কানে। এই শব্দ পেয়ে রাকিব শুরুতে তেমন একটা আমলে নেয়নি, কারণ তার বাবাই তো জাল টেনে ধরে তুলেছে এবং সেখান থেকেই হয়তো শব্দটা আসছে। কিন্তু পুনরায় শব্দটা কানে আসে, কিন্তু এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূরে থেকে আসছে, কারণ শব্দটা কাছে থেকে আসলে অনেক জোরে শোনা যেত, কিন্তু শব্দটা অনেক ধীর এবং ক্ষীণ একটা শব্দ শোনা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে শব্দের উৎসটা অনেক দূরে। রাকিব তার বাবাকে বলল, বাবা, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই কি তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? আমি পানি নড়াচড়ার শব্দ পাচ্ছি। তাই শুনে রাব্বি হেসে বলল, ধুর বোকা ছেলে, হ্যাঁ আমি তো পানি নড়াচড়া করছি, তুই হয়তো এটার শব্দই পাচ্ছিস। তো আর কথা না বাড়িয়ে বাবা সে মনে করলেন হয়তোবা মনের ভুল হচ্ছে। বেশ কিছু সময় কেটে যায়, আর কিছু ঘটনা ঘটেনি। এই সময়ে রাব্বি মানে সেই বাবা তার জালগুলো গুছিয়ে নেয়। চলে আসবে এমন একটা সময় আবার শোনা যায়। এবার শব্দটা বাবা ছেলে দুজনে একসাথে শুনতে পায়। এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় কি একটা বীভৎস দৃশ্য। দেখে একটা প্রাণী সেই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আরও একটু এগিয়ে আসলেই তারা যা দেখতে পায় তা আরও ভয়ঙ্কর, কারণ সেই প্রাণীটা একা না, তার পেছনে আরও এরকম ৬টি প্রাণী তাদের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় এই দৃশ্য দেখে। তারা দেখে যে আসলে যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা আসলে এক একটা মানুষের অবয়বের মতো, মানে আকৃতি কিছুটা মানুষের মতোই, কারণ সেই প্রাণীগুলো দেখতে মানুষের মতো নাক, মুখ, চোখ সব কিছুই আছে, কিন্তু তাদের কানটা অনেক বড়, তাদের হাতটা অনেকটা হাঁসের পায়ের মতো, এবং সেই হাতে নখগুলো বেশ লম্বা এবং পাটা মানুষের মতোই। তবে সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো তাদের শরীরের চামড়াগুলো অনেকটা কোনো ব্যাঙের চামড়ার মতো। আর তারা ২ পা দিয়ে নয়, বরং ৪ হাত পা দিয়েই হাঁটছে। এই জন্যই দূর থেকে দেখে মনে হচ্ছিল অন্য একটা প্রাণীর মতো। কিন্তু গভীর রাত, শুনশান একটা বিলে, সেই বিলের মাঝখানে নৌকার ওপর ২টি মানুষ, আর সামনে ৭টা মানুষ আকৃতির অবয়ব। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষও ভয়ে তাদের শরীরের রক্ত হিম হয়ে যাবে। এমন একটি পরিস্থিতিতে রাব্বি এবং তার ছেলে মারাত্মক ভয় পান। তারা কী করা উচিত তারা কিছু ভেবে পাচ্ছিলেন না, এবং অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে তারা তাদের ঘোর কাটে।
তারা সে সময় নৌকা বাইতে থাকে খুব দ্রুত এবং তাদের লক্ষ্য একটাই, যে করেই হোক তীরে পৌঁছতে হবে এবং যে করেই হোক তাদের তীরে উঠতে হবে। এবং অবয়বগুলো নৌকার পেছনে আসতেই থাকে, আর তাদের গতি ছিল অনেক। এবং রাকিব নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন, কিন্তু সেই অবয়বগুলোর গতির সামনে নৌকার গতি কিছুই নয়। দূরে তীর দেখা যাচ্ছে, আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থায়। কিছু উপায় না পেয়ে সেই বাবা তার ছেলেকে বলেন, বাবা তুই লাফ দে এখান থেকে, এবং তুই কিছু না ভেবে এখান থেকে চলে যা। এবং সে ছোট মানুষ, কিছু ভাবতে না পেরে তার বাবা যা বলেছে তাই করেছে। সে পানিতে লাফ দেয় এবং বয়স কম হলেও গ্রামের ছেলে ভালোই সাঁতার জানা আছে। সে সাঁতরাতে শুরু করে এবং সে পানিতে ঝাঁপ দেওয়ার পরপরেই রাব্বি ভাবে সে হয়তো বা পানিতে লাফ দেবে, পানিতে যদি লাফ দেয় কেউ হয়তো বা বাঁচতে পারবে না। বাবা তার নিজের জীবনের প্রত্যেকটা সময়ের বিনিময় হলেও তিনি চায় তার সন্তান ভালো থাকুক। এক্ষেত্রে তিনি তার ছেলের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন। তিনি তখন নৌকা বাইতে বাইতে নৌকা বাবা বন্ধ করে দিলেন এবং বৈঠাটা হাতে নিয়ে অবয়বগুলো যখন নৌকার কাছাকাছি চলে এসেছে তিনি জোরে জোরে আজান দিতে শুরু করলেন, আর বৈঠা দিয়ে অবয়বগুলোকে আঘাত করতে থাকেন। আর ততক্ষণে রাকিব তীরে উঠে গেছে এবং তীরে উঠেই সেখান থেকে পেছনে ফিরে তাকাতেই সে দেখতে পায় তার বাবাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে সেই অবয়বগুলো। এবং একটা অবয়ব তার দিকে মনে হয় এমনভাবে তাকিয়েছে, মনে হয় যেন প্রচণ্ড রেগে আছে। অবয়বটি তীরের দিকে এগিয়ে আসতে থাকে এবং সে প্রচণ্ড ভয় পায় এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখে অবয়বটা তীরে উঠে গেছে এবং তাকে তাড়া করছে, এবং সে আবারও দৌড় শুরু করে এবং কোন দিকে কতক্ষণ দৌড়েছে তার কিচ্ছু মনে নেই। কিন্তু একটা সময় পর কিছু একটার সাথে হোঁচট খেয়ে সেখানেই জ্ঞান হারায় রাকিব। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে দেখে একটা ধানের আইলের কাছে পড়ে আছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। সে নিজেকে আবিষ্কার করে একটা বড় বিলের মাঝে, এবং সে বিলটাকে সে চিনতে পারে, এটা তো পশ্চিম পাড়ার বিল। এবং গত রাতে সেই বিলের কথা মনে পড়ায় সে আবার বাড়ির দিকে দৌড় দেয় এবং বাড়ির কাছাকাছি আসতেই দেখে বাড়ির অনেক মানুষ তাদের বাড়ির উঠানে ভিড় করে আছে। এবং সে বাড়িতে প্রবেশ করতেই সবাই বলতে থাকে রাকিব এসেছে, রাকিব এসেছে। তার মা তাকে এসে জড়িয়ে ধরেই কান্না করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গেই তার বাবার কথা মনে পড়ে যায়। বাড়িতে এত মানুষ দেখতে পাচ্ছে কিন্তু কোথাও সে তার বাবাকে দেখতে পাচ্ছে না। মাকে বাবার কথা জিজ্ঞাসা করতেই মা কান্নায় ভেঙে পড়ে এবং রাকিব দৌড়ে বাসার ভেতরে গিয়ে দেখে সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। এবং সে দেখে বাড়ির আঙিনায় রাখা হয়েছে তার বাবার নিথর শরীরটাকে। তার পুরো শরীর ক্ষতবিক্ষত, কিছু জায়গায় মাংস নেই, মনে হচ্ছে কেউ যেন খুবলে নিয়েছে। রাকিবের জ্ঞান ফিরলে সবাই তার কাছে জানতে চায় তাদের সাথে কি হয়েছিল গত রাতে। রাকিব সবটা খুলে বলে এবং সবাই ব্যাপারটা শুনে অবাক হয়ে যায়। এবং এরপরে একজন জানায়, তোমরা যখন বাসায় ফেরোনি তোমার মা আমাদের কাছে আসে এবং আমরা সবাই মিলে তোমাদেরকে খোঁজার জন্য বের হই, এবং অনেকক্ষণ খুঁজতে খুঁজতে খালের ধারে গিয়ে দেখি তোমার বাবার রক্তাক্ত শরীরটা নৌকার ওপর পড়ে আছে, আর তুমি সেখানে নেই। আমরা সবাই তোমার বাবাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি এবং তোমাকে খুঁজতে যাবে এমন সময় তুমি বাসায় ফিরলে। সবাই মিলে রাব্বিকে অর্থাৎ তার বাবাকে জানাজার পর কবর দেয় এবং ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়। তখন থেকে রাতে সবাই মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। গ্রামটিতে কিছুদিন পরের ঘটনা। বর্ষণমুখর দিনে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দু একবার বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘেদের দল সরে যায়নি। সেদিন কারো কোনো কাজ ছিল না। গ্রামাঞ্চলের বৃষ্টির কারো কোনো কাজ থাকে না। গ্রামাঞ্চলে বৃষ্টি হলে কারো কোনো কাজ থাকে না। কিছু কিছু মানুষ ঘরে বসে গল্প সল্প করেন। এভাবেই দিন পার হয়ে যায়। আর গল্পের সাথে মুড়ি খাওয়া সবার অনেক প্রিয়। প্রতিটি বৃষ্টির দিনের মতো সেদিনও সবার সাথে বসে গল্প করছিলেন নিয়ামত সাহেব। এই গ্রামের মাতবর তিনি একটা সময় তিনি দেখতে পেলেন তার বাড়িতে যে লোকটি কাজে সাহায্য করতেন তিনি হাঁপাতে হাঁপাতে ছুটে আসছেন তার দিকে, এবং তাকে হাঁপাতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কী রে লতিফ, কী হয়েছে তোর, এরকম হাঁপাচ্ছিস কেন? লতিফ তখন বলেন, সর্বনাশ হয়ে গেছে সাহেব, আমাদের সাদা গাভীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর শুনে নিয়ামত সাহেব বেশ রেগে গেলেন এবং রাগেশ্বরে বললেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? গাভীটা কোথায় গেল?
লতিফ তখন বলেন, আমি গোয়াল ঘরে খাবার দিতে গিয়ে দেখি অন্য সব গরু থাকলেও সাদা গরুটা সেখানে নাই। কথাগুলো শুনে নিয়ামত সাহেব লতিফকে অনেক বকাঝকা করেন। শেষে নিয়ামত সাহেব লতিফের গরুটা খুঁজতে যেতে বললেন। ততক্ষণে বিকেল বেরিয়ে সন্ধ্যা নেমেছে। হাতে হ্যারিকেন নিয়ে লতিফ গরুটিকে খুঁজতে বের হয়। পথে এক ব্যক্তি লতিফকে বলে সে বিকেলে গরুটির দিকে যেতে বলেছে। দুঃখিত, আচ্ছা, এলাকার একজন লোক বলেন গরুটিকে বিলের দিকে যেতে দেখেছেন। লতিফ এবার বিলের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতেই বৃষ্টিটা আবার শুরু হয়। বৃষ্টির পানিতে হ্যারিকেনটার আলো নিভে নিভে অবস্থায়, আর একেবারে নিভে যায়নি, কারণ আমরা জানি যে যারা দেখেছি হ্যারিকেনের আলোটা একটা কাচের মধ্যে থাকে, আর এই কারণেই বৃষ্টির পানি হ্যারিকেনটাকে নেভাতে পারেনি। যাই হোক, বৃষ্টির সাথে লড়াই করতে করতে লতিফ বিলের পাশে গিয়ে পৌঁছায় এবং হ্যারিকেনের আবছা আলোয় দেখতে পায় সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে সেই বিলের পাশে। হ্যারিকেনের আবছা আলোয় যা দেখতে পায়, সে ভাবছে সেই গরুটাই হয়তো বা দাঁড়িয়ে আছে। লতিফ সেদিকে এগোতে থাকে ধীরে ধীরে এবং একটা সময় সেটির কাছে চলে যায় এবং হঠাৎ একটা দমকা হাওয়ায় লতিফের হ্যারিকেনটা নিভিয়ে দেয়। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। তখনও বৃষ্টি কমেনি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় লতিফ গরুটাকে যখনই ধরতে যাবে, হঠাৎ করে বিলের মধ্যে কিছু একটা সেই গরুটাকে বিলের পানির মধ্যে টেনে নেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লতিফ কিচ্ছু বুঝতে পারে না। বিষয়টি কী ঘটল কিছু বুঝে ওঠার আগেই সব কিছু যেন শেষ হয়ে গেছে। তার মাঝে আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় যে দৃশ্যটি সে দেখে তা সে কল্পনাও করতে পারেনি। লতিফ দেখতে পেল বিলের পানিতে 7টা মাথা ভেসে আছে, আর মাথাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এই দৃশ্য দেখে লতিফ মারাত্মকভাবে ভয় পায় এবং সে আর এক মুহূর্তও সেখানে থাকতে নারাজ। লতিফ দৌড় দিয়ে বাসায় এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যায়। লতিফের জ্ঞান ফিরে পাওয়ার পরদিন সকালে বাড়ির লোকজন জানতে চায় কি ঘটেছিল। লতিফ সবার কাছে সব ঘটনা খুলে বলে এবং এই ঘটনা শোনার পর গ্রামবাসীদের ভয় আরও দ্বিগুণ হয়ে যায়। লতিফের কথা শুনে নিয়ামত সাহেব কিছু লোক নিয়ে বিলের কাছে গরুটাকে খুঁজতে পাঠান এবং সেখানে গিয়ে দেখা মেলে এক হৃদয় বিদারক দৃশ্যের। গরুটার মাথাবিহীন দেহ পড়ে আছে খালের পাশেই। মনে হচ্ছে কেউ যেন মাথাটাকে টেনে হেঁচড়ে ছিঁড়ে নিয়েছে। পরপর দুটি ঘটনা এই গ্রামের মানুষদের মনে ভয়ের সঞ্চার করে। তাই গ্রামবাসী এক প্রকার বিলটাতে মাছ ধরা বন্ধ করে দেয়। এরপরে চলে যায় বেশ কয়েক মাস এবং গ্রামের একজন লোক ছিল, তার নাম ছিলেন সামাদ। একটা বিয়ের উপযুক্ত ছেলে ছিলেন তার, এবং তার ছেলের বিয়ে ঠিক করা হয় সেই গ্রাম থেকে 3 গ্রাম পরে অন্য এক সেই 3 গ্রাম পরের আব্দুল সাহেবের মেয়ের সাথে। একদিন একটা ভালো দিন দেখে তাদের বিয়ে হয়। এবারের ঘটনাটি ঘটে তাদের বিয়ের ঠিক 15 দিন পর। সেদিন ওই মেয়ের বাবা তার মেয়েকে দেখার একটা ইচ্ছা হচ্ছিল, তাই সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে দেখতে যাবেন মেয়ের বাড়িতে। যেমন চিন্তা তেমন কাজ। পরন্ত বিকেলে তার ছোট ভাইকে সাথে নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে নেন বেশ কিছু খাবার, মিষ্টি, ফল, পিঠা। আর তখনকার দিনে যাতায়াতের ব্যবস্থা ছিল আমরা সকলেই জানি কীরকম, পায়ে হেঁটে চলাচল একমাত্র মাধ্যম ছিল। তিনি তার মেয়ের গ্রামে প্রবেশ করেন তখন প্রায় 10টা বাজে এবং সেই বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের কানে একটা পানি নাড়াচড়ার শব্দ আসে। প্রথমে তারা এটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমাগত শব্দটা বাড়তেই থাকে। তার কাছে টর্চ, হ্যারিকেন কিছুই ছিল না। আকাশে হালকা চাঁদের আলো ছিল, তাতে পথটা মোটামুটি দেখা যাচ্ছিল। কিন্তু পানির নড়াচড়ার শব্দ বন্ধ হয়ে যায়, কিন্তু শুরু হয় এক নতুন শব্দ। শব্দটা এখন মাটির সাথে কোনো কিছু একটা ঘষে চলে যেমন হয়, ঠিক তেমন। এবার তারা পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি। তারা দেখতে পায় প্রাণের মতো সেই অবয়বগুলো তাদের পেছনে আসছে। তাদের চোখ দুটো টকটকে লাল। সেই লাল রঙের দৃশ্য দেখে আবুল সাহেব ও তার এক ভাই দৌড় দেন সেখান থেকে। কে কোন দিকে দৌড় দিয়েছেন কেউ জানেন না। আবুল সাহেব তার সাথে জিনিসগুলো ফেলেই দৌড় দেন এবং তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে কেউই সেই অবয়বের পাল্লায় পড়েনি।
আবুল সাহেব সেদিন গ্রামের একটা বাড়িতে আর তার ভাই অন্য একটি বাড়িতে আশ্রয় নেন এবং পরের দিন সবাইকে রাতের বেলার ঘটনা খুলে বলেন এবং গ্রামবাসী এই সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে উঠতে থাকেন, কারণ এভাবে তো চলতে পারে না। বিভিন্ন জায়গার কবিরাজ খোঁজ করতে থাকেন তারা। অনেক জায়গার কবিরাজ এলেও তাদের এই গ্রামের সমস্যাটির সমাধান করতে পারেনি। এরপর এর মধ্যে অনেক ভণ্ড কবিরাজও ছিল যারা শুরু থেকে লোক ঠকিয়ে টাকা নেওয়ার জন্য এসেছিল। গ্রামের লোকজন সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন। সে সময় সমস্যার চূড়ান্ত রূপ ধারণ করলো। এবারের সমস্যাটা শুরু হয় গ্রামের মধ্যেই। প্রতি রাতেই গ্রামের মানুষজনের খোয়ার থেকে হাঁস, মুরগি এবং বিভিন্ন পশু পাখি খোয়া যেতে শুরু করে। প্রথম দিকে সবাই ভেবেছিল হয়তোবা শেয়ালের কাজ, কিন্তু এটি এক রাতের ঘটনা। এক রাতের ঘটনা সবার এই ইচ্ছাকে ভুল প্রমাণিত করে। একদিন এক মহিলার মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, মাত্র কয়েকদিন বয়স, সেই মহিলার স্বামী কোনো এক কারণে সেদিন বাসায় ছিলেন না। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে মহিলা রাতে একা একা ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। আর গ্রামের দিকের বাথরুমগুলো বাসা থেকে কিছুটা দূরে, এবং সেই মহিলা তার প্রকৃতির ডাক সারার জন্য সেই বাথরুমের দিকে যাওয়ার জন্য বের হন। আর দরজা লক না করেই, দরজাটা খুলেই তিনি চলে যান সেখানে। এবং তিনি বাথরুম থেকে ফিরে আসার সময় এক ধরনের একটা শব্দ শুনতে পান। তার কাছে মনে হচ্ছিল যেন ঘরের ভিতর থেকে কেমন একটা চিবানোর শব্দ আছে, মনে হচ্ছে কেউ যেন কিছু একটা খাচ্ছে। তো এমন শব্দ শুনে তিনি কিছুটা ভয় পান এবং দৌড়ে আসেন এবং ঘরের ভেতরে এসে যে দৃশ্য দেখেন তা পৃথিবীর কোনো মানুষ, বিশেষ করে একজন মা, কখনোই দেখতে চাইবেন না। তিনি দেখেন সেই প্রাণের মতো অবয়বগুলো তার বাচ্চা ছেলেটিকে মেরে তার শরীর থেকে মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। এই দৃশ্যটি দেখে মহিলাটি জোরে চিৎকার দেন এবং তার এই চিৎকার শুনে একটি অবয়ব সেই মহিলার দিকে আক্রমণ করতে আসে। এদিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের বাসার দিকে আসতে থাকে। যখন সেই মহিলার বাড়ির কাছাকাছি আসে তখন তারা দেখতে পান একটি অদ্ভুত প্রাণীর মতো কোনো একটা অবয়ব তাদের ঘর থেকে বের হচ্ছে। মহিলাটার ঘরে ঢুকে তারা এক মর্মান্তিক দৃশ্য দেখেন যে সারা ঘরে ভেসে আছে রক্তে এবং ঘরের এক কোণে পড়ে আছে সেই মহিলার নিথর দেহটি, বাচ্চাটির অর্ধেক খাওয়া লাশ। আর অন্যদিকে সেই মহিলার ক্ষতবিক্ষত দেহটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং সবার সামনেই কাতরাতে কান্না করতে করতে সেই মহিলাটি মারা যান। এই ঘটনার পর পুরো গ্রামে আসে একটা শোকের কালো ছায়া। এরপর গ্রামের মানুষ একটা আলোচনার আয়োজন করে এবং সিদ্ধান্ত নেয় যতদিন না পর্যন্ত একটা ভালো কবিরাজ পাওয়া যায় ততদিন পর্যন্ত কেউ বাড়ির বাইরে যাবে না। অনেক খোঁজাখুঁজি শেষে একজন কবিরাজের সন্ধান পাওয়া গেল, যিনি এই গ্রাম থেকে মোটামুটি 5-6টা গ্রামের দূরে একটা গ্রামে থাকেন। গ্রামের সবাই তাকে নিয়ে আসার জন্য আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন। এবং তিনি যখন গ্রামে আসলেন তাকে সব সমস্যার কথা জানালেন। কবিরাজ সব কিছু শুনে বললেন, আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো আমি, তারপর আমি বলতে পারবো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা। আগামী বৃহস্পতিবার আপনাদের গ্রামে এক রাত থাকবো আমি। যেই কথা সেই কাজ। সপ্তাহ ঘুরে সেই বৃহস্পতিবার এলো। কবিরাজ ঠিক সন্ধ্যার আগে গ্রামে এসে উপস্থিত হলেন। যথানিয়মে রাত নামে কবিরাজের থাকার জায়গা ঠিক করা হয় এবং তিনি ঠিক করলেন সেই বিলের ধারে একটা গাছের নিচে রাত কাটাবেন এবং সেই রাতে গ্রামবাসী নির্ঘুম রাত পালন করে। ভোর হতেই ছুটে যায় সেই কবিরাজের কাছাকাছি তার মতামত শুনতে। কবিরাজ বলেন, আমি এই গাছটার নিচে বসে আসন করছিলাম। রাত কখন হবে আমি জানি না, তবে কি একটা কি দুটো হবে। তখন দেখি পানের মধ্যে থেকে আমার দিকে এগিয়ে আসছে কিছু একটা। আমি যেহেতু আপনাদের কাছ থেকে সব কিছু শুনেছি, তাই আমার বুঝতে বাকি রইল না আমি কোন জিনিসগুলো দেখছি। তখন আমি দোয়া পড়তে থাকি এবং চারিদিকে একটা গোল দাগ দিয়ে আমি নিজে মাঝখানে বসে থাকি। একে একে জিনিসগুলো পানি থেকে উঠে আসে, একে একে 7টা প্রাণী আমাকে ঘিরে ফেলে চারদিক থেকে, কিন্তু আমার গোল দাগটার কারণে আমার কাছে আসতে পারছিল না। আসলে জিনিসগুলো কি? কবিরাজ সাহেব এক গ্রামবাসীকে প্রশ্ন করলেন। তখন কবিরাজ বলেন, এগুলো এক ভয়ঙ্কর প্রজাতির জিন, যার মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই। আমাদের এখন কি করা উচিত? কবিরাজ সাহেব আমাদের মাতবর সাহেবের কাছে জানতে চাইলেন। সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না। এরা আসলে প্রচণ্ড শক্তিশালী রূপী কিছু জিন, যারা আল্লাহকেও ভয় করে না। এক কথায় এরা কাফের জিন। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে।
কবিরাজ বললেন কবিরাজ বললেন, আচ্ছা, গ্রামবাসী কথাটা শুনে বেশ ভয়ঙ্কর রকমের হতাশ হলেন আর বলতে থাকলেন যে এই গ্রামে আর আর থাকা সম্ভব নয়, কারণ গ্রামে থাকলে এই সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে, কবিরাজ হয়তো তাদের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সবার উদ্দেশ্যে বললেন, আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। এই জিনগুলো এক জায়গায় বেশি দিন থাকে না, আর আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা আপনাদের গ্রাম ছেড়ে দেবে এরা, এবং এখানে আসা তাদের অনেক দিন হয়ে গেছে, আর 10 থেকে 12 দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে আশা করি। এই কথা শুনে দীর্ঘদিন পর গ্রামবাসীর মধ্যে তাদের দেহে প্রাণ ফিরে আসলো মনে হয়। অবশেষে কবিরাজের কথাই সত্যি হলো। 11তম দিনের মাথায় এই সব সমস্যার সমাধান হয়ে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার পাঠানো আজকের ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা করবেন। আবার কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তানভীর প্রধান, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার।